প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের নির্ধারিত যে আলোচনা, আজকে আমরা আলোচনা করব তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ, জাদুঘরে কেন যাব। এটি লিখেছেন আমাদের শ্রদ্ধেয় আনিসুজ্জামান স্যার, আমাদের প্রিয় স্যার আনিসুজ্জামান স্যার সম্পর্কে আমরা শুরুতে একটু জেনে নেই। তোমরা অনেক জানো, তারপর আমরা একটু কথা বলছি। দেখো, আনিসুজ্জামান স্যারের জন্ম হচ্ছে 1937 খ্রিস্টাব্দ। 37 খ্রিস্টাব্দ। মৃত্যু তোমরা জানো, স্যার অল্প কিছুদিন আগেই উনি মারা গিয়েছেন। 14 মে 2020 জন্মেছিলেন কলকাতায়। ওনার বাবা ডাক্তার ছিলেন, পিতার নাম হচ্ছে ডাক্তার ATM মোয়াজ্জেম এবং মাতার নাম হচ্ছে সৈয়দা খাতুন। আমাদের শ্রদ্ধা আনিসুজ্জামান স্যার, তোমরা জানো, পেশাগত জীবনে উনি প্রথমেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি এমিরেটাস অধ্যাপক ছিলেন এবং তোমরা জানো উনি বাংলা একাডেমির সভাপতি ছিলেন আমৃত্যু। আচ্ছা, এরপর খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আনিসুজ্জামান স্যারের সাহিত্য কর্মগুলো নিয়ে যদি আমরা কথা বলি, দেখো মূলত প্রবন্ধ গ্রন্থ এবং গবেষণার ক্ষেত্রে আনিসুজ্জামান স্যারের একদমই অনন্য একটি ভূমিকা আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে। দেখো গবেষণা এবং প্রবন্ধ গ্রন্থ, গবেষণা এবং প্রবন্ধ গ্রন্থের মূলে দেখো কি আছে, মুসলিম মানুষ এবং বাংলা সাহিত্য, মুসলিম বাংলার সাময়িক পত্র, স্বরূপের সন্ধানে, খুব গুরুত্বপূর্ণ, স্বরূপের সন্ধানে, 18 শতকের চিঠি, পুরানো বাংলা গদ্য, বাঙালি নারী সাহিত্যে ও সমাজে, বাঙালি সংস্কৃতি ও অন্যান্য, দেখো ইহজাগতিকতা এবং অন্যান্য, সংস্কৃতি এবং সংস্কৃতি সাধক, চেনা মানুষের মুখ, খুব গুরুত্বপূর্ণ, চেনা মানুষের মুখ এবং স্বরূপের সন্ধানে, এই প্রবন্ধ গ্রন্থ দুটি খুব গুরুত্বপূর্ণ এবং প্রায়শই তোমাদের ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। আশা করছি অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনছো। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আলোচনা করি আমরা আমাদের আনিসুজ্জামান স্যারের যে বিশেষ কৃতিত্ব। দেখো, উচ্চমানের গবেষণা ও সাবলীল গদ্য রচনার জন্য তিনি খ্যাতি অর্জন করেছিলেন। পদক এবং পুরস্কার, সাহিত্য এবং গবেষণার কৃতিত্বের জন্য তিনি 21 পদক, আমাদের 21 পদক পেয়েছিলেন। বাংলা একাডেমি পুরস্কার উনি লাভ করেছেন, আলাউল সাহিত্য পুরস্কার লাভ করেছেন এবং তোমরা জানো যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আমাদের আনিসুজ্জামান স্যারকে ডিলিট ডক্টর অফ লিটারেচার, তোমরা এটি জানো, ডক্টর অফ লিটারেচার এবং ভারত সরকার প্রদত্ত যে পদ্মভূষণ সম্মাননা, খুব গুরুত্বপূর্ণ, এটি পদ্মভূষণ উপাধিতে ভূষিত হয়েছিলেন আমাদের প্রিয় আনিসুজ্জামান স্যার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসে আমরা আলোচনা করছি আমাদের আজকের যে প্রবন্ধটি আমরা পড়ব, সেই প্রবন্ধটি জাদুঘরে কেন যাব এর উৎস থেকে। জাদুঘরে কেন যাব এই রচনাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের রজত জয়ন্তী তোমরা জানো, 25 বছর প্রতি উপলক্ষে যে অনুষ্ঠান হয় সেটাকে আমরা বলি রজত জয়ন্তী। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের রজত জয়ন্তী উপলক্ষে শামসুল হুসাইনের সম্পাদনায় প্রকাশিত স্মারক পুস্তিকা নাম হচ্ছে ঐতিহ্যায়ন। এই ঐতিহ্যায়নের সম্পাদক ছিলেন কে? শামসুল হুসাইন, যেটি প্রকাশিত হয়েছিল 2003 সালে। এই ঐতিহ্যায়ন যে স্মারক পুস্তিকা, স্মারক গ্রন্থ, সেই স্মারক গ্রন্থ থেকে জাদুঘরে কেন যাব এই অংশটি নেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসো আমরা আলোচনা করছি জাদুঘরে কেন যাব। জাদুঘরে কেন যাব? জাদুঘর, এই ধারণাটি তোমাদের কাছে নতুন না, একদম পূর্ব পরিচিত। আমরা ছোটবেলায় জাদুঘর দেখতে গিয়েছিলাম বাবা মার সাথে, কিন্তু বড়বেলায় এখন আমরা যাই না। কেন যাই না, কি কারণে যাই না, আমাদের যে অনীহা কেন, সেই বিষয়টির প্রতিও কিন্তু এখানে আমাদের প্রবন্ধকার নজর দিয়েছেন। দেখো, সারমর্ম অংশ থেকে যদি আমরা কথা বলি, একটু দেখো যে জাদুঘর কি মূলত। তোমরা জানো জাদুঘর একটি এমন এক সর্বজনীন প্রতিষ্ঠান যেখানে মানব সভ্যতা ও সংস্কৃতির বৈচিত্র্যপূর্ণ ও ঐতিহাসিক নিদর্শন কি করা হয়, সংরক্ষণ করা হয়, প্রদর্শন করা হয় এবং গবেষণা করা হয়। তাহলে কি বলা হয়েছে দেখো,
জাদুঘর হচ্ছে এমন এক সর্বজনীন প্রতিষ্ঠান। যদি প্রশ্ন আসে জাদুঘর কেমন প্রতিষ্ঠান, তোমরা দেবো জাদুঘর হচ্ছে সর্বজনীন প্রতিষ্ঠান, যেখানে কি হয়, মানব সভ্যতা এবং সংস্কৃতির ঐতিহ্যপূর্ণ ও ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ করে রাখা হয়। কিসের জন্য? এগুলো সংরক্ষণ করার জন্য, প্রদর্শন করার জন্য এবং গবেষণার জন্য। প্রসঙ্গত তোমাদের একটি ছোট কথা বলে রাখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এখান থেকে প্রশ্ন আসে যে জাদুঘর কি, সাপোজ লিখিত অংশে তোমাদের, সেক্ষেত্রে কিন্তু 2 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে করতে পারবা। তাহলে কি, জাদুঘর হচ্ছে এমন এক সর্বজনীন প্রতিষ্ঠান যেখানে মানব সভ্যতা ও সংস্কৃতির বৈচিত্র্যপূর্ণ ও ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ করে রাখা হয় সংরক্ষণ, প্রদর্শন এবং গবেষণার জন্য। তোমরা অনেকটা মুখস্থের মতো করে ফেলবা। অর্থাৎ জাদুঘর কেবল বর্তমান প্রজন্মের কাছে নিদর্শনগুলো প্রদর্শনই করেন না, যে জাদুঘর শুধু বর্তমান যে প্রজন্ম, এই প্রজন্মের কাছে এই নিদর্শনগুলো, ঐতিহাসিক যে নিদর্শনগুলো ছিল, সভ্যতা এবং সংস্কৃতি, দেখো সভ্যতা এবং সংস্কৃতির বৈচিত্র্যপূর্ণ এবং ঐতিহাসিক নিদর্শন। আবারও বলছি, দেখো এই কথাটি, সভ্যতা ও সংস্কৃতির বৈচিত্র্যপূর্ণ এবং ঐতিহাসিক নিদর্শন, এগুলো কি করে? এগুলো শুধু প্রদর্শনই করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেগুলো কি করে রাখে? সংরক্ষণ করে রাখে। সংগৃহীত নিদর্শনগুলোকে জাদুঘরে যথাযথভাবে পরিচিতিমূলক বিবরণ সহ এমন আকর্ষণীয়ভাবে প্রদর্শন করা হয় যেন তা থেকে দর্শকরা অনেক কিছু জানতে পারেন, পাশাপাশি আনন্দও পান। কি বলছে? যে এগুলোকে যথাযথভাবে পরিচিতিমূলক বিবরণ সহ এমন আকর্ষণীয়ভাবে প্রদর্শন করা হয় যেন তা থেকে দর্শকরা অনেক কিছু জানতে পারেন, পাশাপাশি আনন্দও পান। এছাড়াও জাদুঘরের কাজটা কি? জাদুঘর কি করে? জাদুঘর আয়োজন করা হয় কি? জাদুঘরে আয়োজন করা হয় বক্তৃতা, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শন ইত্যাদির। তাহলে এগুলোও কিন্তু জাদুঘরের কাজ। জাদুঘর কি আয়োজন করে? বক্তৃতা, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শন ইত্যাদির। পরিদর্শকদের কাছে জানার কৌতূহল বাড়িয়ে তোলাই এর উদ্দেশ্য, জাদুঘরের উদ্দেশ্য। অর্থাৎ এভাবে জাদুঘর ইতিহাস ও ঐতিহ্য, বিজ্ঞান ও সংস্কৃতি, দেখো কি বলছে, ইতিহাস ও ঐতিহ্য, বিজ্ঞান ও সংস্কৃতি সম্পর্কে সম্পর্কিত জ্ঞান ও তথ্য, দেখো নলেজ অ্যান্ড ইনফরমেশন। বাংলার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটি শব্দ তোমাদেরকে দেখতে হবে, প্রত্যেকটি শব্দ তার কি বোঝানো হয়েছে সেটি তোমাদের চিন্তা করতে হবে। কি বলছে? বিজ্ঞান ও সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কিত জ্ঞান এবং তথ্যের সঙ্গে জনগণকে আকৃষ্ট করা, পাশাপাশি সম্পৃক্ত করা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাদুঘর।